তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র ব্রত। তাকে সেই লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে। কিন্তু তা কি সে পারবে? সত্যি কি পারবে? এই প্রশ্ন নিয়ে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা কোনি উপন্যাসের, মতি নন্দীর লেখা এই কোনি উপন্যাসের চতুর্থ অধ্যায়টা পড়ব। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা, এই চতুর্থ অধ্যায় পড়তে পড়তে আমরা জেনে নেব ক্ষিতীশ কী করলো, অর্থাৎ সে জুপিটারকে ছাড়লো নাকি সে জুপিটারে আবার ফিরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিচ্ছিল। তবে চতুর্থ অধ্যায় আমাদের কাছে একটু অন্য আঙ্গিকে উপস্থিত হয়েছে, সেটা আমরা একটু অডিওটা শুনলে বুঝে যাব। আর এই অডিওটা শেষ করার পরে আমি তোমাদের এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিয়েছি, আর সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন, যেহেতু তোমাদের এখন অনলাইন পরীক্ষা হচ্ছে তাই কিছু শর্ট কোশ্চেন রেখেছি 2-3টে ব্রড কোশ্চেনও। একটু মন দিয়ে শুনে নিও। তাহলে আমরা শুরু করলাম আজকের চতুর্থ অধ্যায়, কোনি উপন্যাসের চতুর্থ অধ্যায়টা শুনছি। সকাল 8টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলোর অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখল পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা, লাউডস্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। লাউডস্পিকারের অন্য একটা চাপা গলা শোনা গেল, এই 4টায় কী রে, বল 4 ঘটিকায়। অ্যানাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়ছি, দে আমাকে মাইক দে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল, প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্ল রাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা ও আমাদের সংঘে প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যে। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকোষ কালো একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশেরই বয়স 16 থেকে 17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশশার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো। কোথায় যেন একটু চেনা একটা ছোট্ট গন্ধ যেন ক্ষিতীশের নাকে এসে লাগলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু ওই একজনকেই। পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, 2-4টে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের ওপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটিজোড়া খুলে পথের পাশে রাখল। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3 জনকে দিয়ে একটা নিজে মুখে পুরল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতে নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়ে এলো। 3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। ক্ষিতীশের হুঁশ ফিরল
যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাওয়ার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালিদের ক্রিয়াচর্চা? লোকটিকে ক্ষিতীশ একদম পছন্দ করে না, শুধুই ওর নাটকীয় ঢঙেই বাঁকা বাঁকা কথা বলা বলে। ক্ষিতীশও তেমনি ঠ্যাস মেরে বলে উঠল, কি আর করবে বলুন, আমরা ওদের ক্রিয়াচর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি, ওই ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। সদর দরজা তালা বন্ধ। লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটলে, প্রায় 50 মিনিট দেরি হয়েছে, অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করে দিল। আনাজ করতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কণিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখল। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না, এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। ওরে বুদ্ধু, এখনও যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক সেদিন টেনে না সরিয়ে দিলে হয়তো সে তক্ষুনি জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। তবে সে এইটুকু মাত্র মানে, এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে তারা যেমন সহনশীলতা বাড়িয়ে ফেলে, তেমন একটা একগুঁয়েমি এদের কতটা আছে সে একগুঁয়েমি ব্যাপারটাও বোঝা যায়। কিন্তু কী লাভ তাতে? হয় যদি সে না ভালো সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগাতে না পারে। অপচয়। ক্ষিতীশ সেসব অপচয় দেখে বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে। কিন্তু এখন সে ভীষণ ছটফট করছে পার্কে যাবার জন্য। উঠে গিয়ে ক্ষিতীশ ঘড়ি দেখল, হিসেব কষে বার করল কণি প্রায় 14 ঘন্টা হাঁটছে, এখনও 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর এ শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? ভারী বিস্ময় ক্ষিতীশকে পেয়ে বসল। কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ। গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা। কণি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতীশ গুনে দেখল ওরা 13 জন, একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কণি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। কণির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে, চোখ দুটো বসে গেছে গালের উঁচু, হাড় দুটো আরও উঁচু, ঠোঁটের চামড়াটা বড্ড শুকনো। মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে যেন আগুন ঝরলেও কণির চলা থামবে না। কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না, শুধু এইটুকুই সে বলবে, একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমনভাবে রাখে তাই দেখে। ক্ষিতীশ বাড়ি ফিরল ঠিক 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটো মেয়ের সঙ্গে। ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা স্যালামি চায়, সম্ভব নয়, খুব ম্লানভাবে উত্তর দেয় লীলাবতী। সে ঘরে ঢুকে গেল। অন্যমনস্কের মতো স্নান ও খাবার সেরে সে যখন ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো, তখন 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার সে বেরিয়ে পড়ল। 13 থেকে 8 বসে গেছে 5 জন। পার্কে এখন বেশ ভিড়। লাউডস্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি। কণি হাঁটছে। ক্ষিতীশ জানত ও হাঁটবে এবং ও শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালে সে 3টি ছেলে ওর পাশাপাশি ঘাসের ওপর দিয়ে চলছে। কণি 2-1 বার ওদের কথা শুনে হাসল। ক্ষিতীশ লক্ষ্য করল ডান পাটা টেনে টেনে কণি হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর 10-এর ছেলে, বেশ তাজাই দেখাচ্ছে ওদেরকে। আমাদের আজকে সভাপতি বরেণ্য জননেত্য ও এই সঙ্গে হিতৈষী শ্রীযুক্ত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা গর্বিত।
ক্ষিতীশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে। সেখানে টেবিলের ওপরে ইতিমধ্যে একটি সাদা চাদরের ও তোড়াভরা একটি ফুলদানির আবির্ভাব ঘটেছে। তার পেছনে বসে আজকের সভাপতি। আরে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা। ক্ষিতীশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে, তারপরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লাউডস্পিকারে ফিসফাস আলোচনা শোনা গেল। বলতে ভুল হয়ে গেছে, পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন। 8 জনেই শেষ করল প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক ও বয়স্ক। ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতীশও এগিয়ে গেল। তার চোখ খুঁজতে খুঁজতে কণিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দুহাতে টিপছে দানুরু। ওরে বাবা, আর আমি হাঁটার রেসে নামছি না। ধুর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে পই পই বলেছিল নাম দিস না। আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলাম বোগাস ব্যাপার। চণ্ডু বলে উঠল, কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়, কই দিল না তো। দীর্ঘশ্বাস ফেলে কনি বলল, এসব ছোটোখাটো কম্পিটিশনে দেয় না রে। ভাদু মুখ বেঁকিয়ে বলে, তোকে বলেছে, কনি যদি ফ্রক পরে নামতো দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তোকে ছেলেই দেখায় না। চণ্ডুর কথায় ভাদু বলে উঠল, ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরা বড্ড কঞ্জুস। না রে, ঠিকই বলেছে ভাদুটা, আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায় রে। এই দেখ তো চণ্ডু, প্রাইজ টাইজ কি দেবে, পুরো একদিন বাড়ির বাইরে। মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই। লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলো শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতীশ হাত পাঁচেক ধরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? কনি মুখটা তুলল। কাঁচা পাকা কদম ছাড় চুলে ভরা মাথা আর পুরো লেন্সের পেছনে জলজলে দুটি চোখের দিকে একটু বিরক্তিভাবেই তাকালো কনি। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কনি আবার মুখ তুলল। আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার কি আছে? অনেক কিছু শেখার আছে। আমার দরকার নেই, শিখে আমি কি করব? যা জানি তাই যথেষ্ট। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কনি দাঁড়ালো। চেঁচিয়ে ডাকলো, আই গোপলা, শুনে যা। টেবিলে স্তূপকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর 12-র একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। গোপলা বেশ চোখ গোল গোল করে কনিকে জানালো। আর দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে। মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে বেশ করেছে কনি। ক্ষিতীশ ভাবল আর একবার কনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। কথাটা শুনে ক্ষিতীশ ফিরে থাকলো বক্তৃতাকারীর দিকে। মাইক্রোফোনের পেছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনারা লক্ষ লক্ষ টাকা আছে, তা খরচা করতে পারেন, কিন্তু আপনি আর্চ করতে পারেন, পিক করতে পারেন? যদি কেউ আপনাকে চাঁটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়িয়ে গিয়ে ধরতে? না, পারবেন না। আমি জানি আপনি পারবেন না। সভাপতির পেছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখব নাকি? কথাগুলো বলতে বলতে বিষ্ণুধর পিছন দিকে তাকালো। ক্ষিতীশকে দেখে ভ্রু কোঁচকালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি করবেন না। তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। বিষ্ণুধর পেছন ফিরে আবার তাকালো।
ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানালো। ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘে তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম, তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথী। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। আগে 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 আগে, নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়, ক্ষিতীশ জানালো বিষ্ণুধরকে ফিসফিস করে। বিষ্ণুধর পেছনে তাকে আবার ভ্রু কোঁচকালো, তারপর মাথা হেলালো। পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে, সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য। যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতেই হবে। ছোটার কথা চেপে যান, পেছন থেকে ফিসফিস শোনা গেল। যদি কেউ বলে একটু ছুটে দেখান। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশাহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশাহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে। বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাঁটাতে লাগলো। এই যে হাঁটা, এ হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায়ভাবে পেছনে তাকালো। কি ভুলে গেছেন ক্ষিতীশের ছোট্ট উক্তি? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পৌত্তলিক এনেছিলুম, পাচ্ছি না। বলুন, এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। বিষ্ণুধর হুপ হুপ বলে গেল ক্ষিতীশের প্রম্পট শুনে। শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করলো, ইনকলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো। প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পন্ন করেছে। 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টার পরে যারা তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখল। সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করল না। খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে, মাথাটা উঁচু কঞ্চির মতো, শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চণ্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানা একবার নিয়ে রাখলে হতো। ঠিকানাটা ক্ষিতীশের সত্যিই জানা খুব প্রয়োজন। আপনাকে বষ্টতা একবার ডাকছে। কথাটা কানে যেতেই ক্ষিতীশ ঘাড় ঘুরিয়ে বলল, কে বেষ্টদা? আজ যিনি সভাপতি। ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল, ফিনিশিংটা সবাই বলেছে দারুণ হয়েছে। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকলাব জিন্দাবাদটা অ্যাড করলুম তার কারণ আছে। আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকে সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল ক্ষিতীশকে। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। বিস্মিত ক্ষিতীশ বলল, আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, অবশ্য যেন টাকা দেব। রাজি? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না। ক্ষিতীশ বিস্ময়ের সাথে ধাক্কা সামলাতে সামলাতে বলে উঠল, সেই জন্যই তো আপনাকে চাই, খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভরত সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব,
বিনোদভর মিনিস্টার হতে চায়। সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা, ক্ষিতীশ সিংহ সিঙ্গারা খেতে খেতে আমরা জেনে নিই যে আমাদের গল্পের জিস্টটা কী, আমরা অর্থাৎ এই অধ্যায়ে আমরা কি বুঝতে পারলাম বা কী বা জানতে পারলাম। আমরা পেজ 19-এ পাচ্ছি, দেখো, মানে সকাল 8টার সময়, মানে ক্ষিতীশ যখন বাজার থেকে ফিরছিল তখন সে দেখেছিল কোথায় না সেল্টন এভিনিউ চিলড্রেন্স পার্কে একটা কি হচ্ছে না, একটা অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান না, একটা প্রতিযোগিতা। 22 জন প্রতিযোগী আছে এবং তার মধ্যে 8 জন ইতিমধ্যে অবসর নিয়েছে। আর এদের মানে কারা উদ্যোক্তা ছিল এই প্রতিযোগিতার? নেতাজি বালক সংঘ, তাদের উদ্যোগে এই ভ্রমণ প্রতিযোগিতা। ঠিক আছে, এই অনুষ্ঠানটা চলছে, মানে এই প্রতিযোগিতার অনুষ্ঠানটা চলছে। শেষ হবে কটায় না বিকেল 4টে। শুরু হয়েছে কটায় না কাল রাত 8টায়। তাহলে এই যে তোমার এই পেজটার মধ্যে থেকে আমরা ছোটো ছোটো অনেকগুলো কোশ্চেন পাচ্ছি। কোশ্চেনগুলো হচ্ছে অনলাইন কোশ্চেন। উদ্বোধন কে করেছেন না খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি। আর এখানকার প্রধান পৃষ্ঠপোষক কে আছেন না বৃষ্টিচরণ ধর মহাশয়, যার সঙ্গে কিন্তু আমরা প্রথম অধ্যায়ে পরিচিত হয়েছিলাম, তাই না? আর কারা কারা এখানে অংশগ্রহণ করেছে, মানে কত বছর বয়সী ছেলেমেয়েরা? 16 থেকে 17 বছর বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। প্রচণ্ড বৈশাখের প্রচণ্ড রোদ, তপ্ত সিমেন্ট, সে গোলাকৃতি পার্কটার মধ্যে তারা কি করছে, এই পরিস্থিতিতে প্রতিযোগিতাটা চালাচ্ছে। কিসে না এই ভ্রমণ প্রতিযোগিতা, অর্থাৎ তাদের হাঁটতে হবে এতক্ষণ সময় ধরে। ঠিক আছে, আচ্ছা। আর এটা কি 20 ঘন্টা, অর্থাৎ তোমাদের এই প্রোগ্রামটা যেটা হচ্ছে, মানে নেতাজি বালক সংঘের উদ্যোগে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা 20 ঘন্টার একটা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। পার্কের চক্কর প্রায় 75 মিটার। ঠিক আছে, এটাও একটা শর্ট কোশ্চেনের মধ্যে পড়ছে। আর প্রত্যেক প্রতিযোগীদের চোখে মুখে কি দেখা যাচ্ছে, রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। তাহলে আমরা 19 পেজে ঠিক এতটুকু পেলাম। ফার্স্ট কোশ্চেন কি পেলাম? তাহলে ফার্স্ট কোশ্চেন পেলাম যে কোথায় প্রতিযোগিতা হচ্ছে না সেল্টন এভিনিউ চিলড্রেন্স পার্কে। কাদের উদ্যোগে হচ্ছে না নেতাজি বালক সংঘের উদ্যোগে হচ্ছে। কতক্ষণের জন্য হচ্ছে না 20 ঘন্টা ভ্রমণ এই প্রতিযোগিতাটা হচ্ছে। আচ্ছা, এবং এর উদ্বোধন কে করেছেন? উদ্বোধন করেছেন খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি। তারপরের কোশ্চেনটা কি, যে কতজন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে? 22 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। তারপরের কোশ্চেনটা কি, তারপরের কোশ্চেন হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত চলবে না শুরু হয়েছে রাত্রি 8টায়, গতকাল রাত 8টায়, চলবে পরের দিন বিকেল 4টে পর্যন্ত। ওকে, আচ্ছা, কে প্রধান পৃষ্ঠপোষক? এখানে প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে, এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। এখানকার ছেলে মেয়েদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছেলে মেয়েদের বয়স কত না 16 থেকে 17 বছর। ঠিক আছে, সেই পরিবেশটা কীরকম ছিল না, পরিবেশটা ছিল গোলাকৃতি পার্কটাকে ঘিরে রেলিং, তার 6 হাত ভিতরে সিমেন্টের পথ, তার মাঝখানে হচ্ছে ঘাসের জমি, প্রতিযোগিতারা সেই পথ ধরে হাঁটছে। প্রচণ্ড বৈশাখের রোদের দাবদাহ, তার সঙ্গে তপ্ত সিমেন্টের গরম, সেটাকেই ওরা মানে এই রোদটাকে মাথায় নিয়ে সিমেন্টের গরমটাকে পায়ে মেখে ওরা কি করেছে, ওরা চক্কর খাটছে পার্কটাকে। আর প্রত্যেকটা চক্কর হচ্ছে কত মিটারে না 75 মিটারে। আর প্রত্যেক প্রতিযোগীদের চোখে মুখের কেমন অবস্থা ছিল না সারাদিনের রাত জাগা, মানে একটা দিন তারা রাত জেগেছে, ক্লান্তি আর খিদের চিহ্ন। ঠিক আছে, তাহলে পেজ 19 থেকে আমরা এইটুকু জানতে পেরেছি। আর কি জানতে পেরেছি? আর জানতে পেরেছি যে ক্ষিতীশ সেখানে কাকে আবিষ্কার করে ফেললো। ক্ষিতীশ সেখানে আবিষ্কার করলো আবার কনিকে। কনির যে পোশাক কি ছিল না ফুল প্যান্ট, ঢলঢলে বুশশার্ট আর পায়ে হাওয়াই চটি। আর চুলটা ছেলেদের মতো হলেও সেটা ঘাড়ের কিনার পর্যন্ত পৌঁছে গেছে। ওকে, চলে এসি আমরা পরের পেজে। দেখো পরের পেজে কি বলেছে, পেজ 20। পেজ 20-তে আমরা পাচ্ছি কি, যে কনিকে দেখার পরেই ক্ষিতীশের মনে একটা আবার ইচ্ছে জাগলো, কারণ সে তো চাইছে যে তার মন মতো একজন সাঁতারুকে, এবং কনির মধ্যে সেই ছাপটা কিন্তু সেই মানে সেই ব্যাপারটা কিন্তু খুঁজে পেয়েছিল কিন্তু এই ক্ষিতীশ। তাই কনিকে ক্ষিতীশ কিন্তু চোখের আড়াল করতে চাইছিল না। আচ্ছা, ক্ষিতীশকে কে একটা ছোট্ট আওয়াজ দিয়ে গিয়েছিল না অমূল্যবাবু। কি বলে গেল না এটা হচ্ছে বাঙালিদের এক ধরনের ক্রিয়াচর্চা। কিন্তু ক্ষিতীশ কেন এই হাঁটা প্রতিযোগিতাকে ক্রিয়াচর্চা বলে মনে করে না, মানে ভ্রমণ প্রতিযোগিতাকে সে ক্রিয়াচর্চা কেন মনে করে না, এটা একটা কোশ্চেন, এবং সেটা আমরা এখানে এই 20 পেজেই পাচ্ছি। কেন মনে করে না? সে মনে করে যে অবিরাম হাঁটা ব্যাপারটা একদমই ঠিক নয়। এতে কোনো কেন যেহেতু বুদ্ধির প্রয়োজন হয় না,
কোনো স্পিডের দরকার হয় না, কোনো পেশির জোর লাগে না, আর কারোর সঙ্গে কারোর পাল্লা দিতে হয় না, অর্থাৎ আমি একে পেছনে ফেলে এগিয়ে যাবো এরকম কোনো ব্যাপার নেই। তো তুমি তোমার মতো স্পিডে, তোমার মতো গা এলিয়ে যতক্ষণ তোমার সময়, তুমি ধীরে ধীরে হেঁটে হেঁটে এই প্রতিযোগিতা জয় করতে পারো। যেহেতু এখানে স্পিড, পেশি, পাল্লা মানে কম্পিটিশনের টোটালি জিনিসগুলো কোনোটাই প্রেজেন্ট নেই, মানে প্রতিযোগিতার সম্পূর্ণ জিনিসগুলো যেহেতু উপস্থিত নেই, কারণ তোমরা তো ইংলিশ ওয়ার্ডটা ইউজ করতে পারবে না, হ্যাঁ, উপস্থিত নেই, সেহেতু এই প্রতিযোগিতাকে কখনোই ক্ষিতীশ পছন্দ করে না। সে আপত্তি জানিয়েছিল কিভাবে না 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করতে চেয়েছিল একটি সাঁতারু। আর 90 ঘন্টা সাঁতার যদি সে একা কাটে, কোনো ব্যাপার না, ইজিলি সে 90 ঘন্টা জলের মধ্যে সাঁতরি সাঁতরি বেড়াতেই পারে। কিন্তু যদিও এটা খুব ডিফিকাল্ট, না 90 ঘন্টা জলে থাকা চারটিখানি কথা না। তাকে উদ্দেশ্য করে ক্ষিতীশ কিন্তু বেশ কিছু মন্তব্য করেছিল, এবং ক্ষিতীশ যদি সেখানে থাকতো তাহলে সেই সাঁতারু কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতো না, বিশ্ব রেকর্ডটা করতে পারতো না, বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব রেকর্ড করতে পারতো না। আর ক্ষিতীশ কি মনে করে যে সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিক এই দুটো যদি কাজে লাগানো যায় তবেই কিন্তু ভালোভাবে কাজ করা যায়, ঠিক আছে। তবে কি এইখানে এই হাঁটার প্রতিযোগিতার ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে ধৈর্য। এই ধৈর্য ব্যাপারটা কিন্তু দেখা গেছে যাদের মধ্যে আছে তারা পরবর্তীকালে এই ধৈর্যটাকে অবশ্যই ভালো কোনো খেলার কাজে লাগাতে পারে। সেই ব্যাপারটা কিন্তু ক্ষিতীশ এই ব্যাপারটাকেই পছন্দ করেছিল। আচ্ছা, আর ক্ষিতীশ কী হিসাব করলো যে কোনি প্রায় 14 ঘন্টা হেঁটেছে, এখনও কোনির কত ঘন্টা হাঁটা বাকি? 6 ঘন্টা, কারণ এটা 20 ঘন্টার প্রতিযোগিতা ছিল। আচ্ছা, ক্ষিতীশ যেহেতু বাজার করে ফিরছিল, তাই বাজারটা আনতে নিয়ে বাড়ি ফিরতে তার অনেকটাই দেরি হয়ে গেছে। 50 মিনিট সময় সে কোথায় নষ্ট করেছে? না, সে চিলড্রেন্স পার্কে নষ্ট করেছে এই হাঁটা প্রতিযোগিতার ঘটনাটা দেখার জন্য। ফলে সে যখন বাড়ি এলো তখন দেখলো লীলাবতী অলরেডি বাড়ি থেকে চলে গেছে ক্ষিতীশের জন্য অপেক্ষা করতে করতে, রান্না চাপায়নি। তাই ক্ষিতীশকে তখন বাধ্য হয়ে রান্নার কাজে হাত দিতে হয়েছিল। আমরা 20 পেজে এটা পাচ্ছি। তাহলে 20 পেজে শর্ট কোশ্চেনের মধ্যে আমরা পাচ্ছি মাত্র দুটো শর্ট কোশ্চেন। একটা হচ্ছে ক্ষিতীশ কেন এই রকম প্রতিযোগিতাকে পছন্দ করে না, মানে হাঁটার প্রতিযোগিতার মতো প্রতিযোগিতাকে ক্ষিতীশ কেন পছন্দ করে না, উত্তরটা তোমাদের বলে দিলাম। আচ্ছা, ক্ষিতীশ কত মিনিট দেরি করে বাড়িতে ঢুকেছিল? 50 মিনিট দেরি করে। যেহেতু তোমাদের এখন অনলাইন পরীক্ষাগুলো চলছে, দেখবে টিক মার্কিং কোশ্চেন তোমাদের আসছে, কখনো টিক মার্কিং দিচ্ছে, কখনো বা তোমাদের সঠিকটা বেছে নেওয়ার জন্য বলা হচ্ছে। তা সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট সেন্টেন্সগুলোকে মাথায় রাখবে ওই টিক মার্কিং কোশ্চেনের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আরেকটা কোশ্চেন ছিল যে কোনি প্রায় কতক্ষণ হেঁটেছিল আর কত ঘন্টায় তার বাকি ছিল? কোনি 14 ঘন্টা হেঁটেছিল। এবার চলে এসো পেজ নাম্বার 21। আচ্ছা, পেজ নাম্বার 21-এ কি পাচ্ছি? পেজ নাম্বার 21-এ আছে যে এই যে কোনি যে হাঁটছে, কোনির যে হাঁটার ভঙ্গিমা, তার যে দৃঢ়চেতা মনোভাবটা, এটাতে কিন্তু ক্ষিতীশ বুঝে গিয়েছিল যে কোনি হাঁটবে এবং শেষ করবে। কারণ কোনির মধ্যে সেই জেদ বা সেই মানসিকতার আভাসটা কিন্তু ক্ষিতীশ পেয়েছিল। কারণ একজন মানুষ, ক্ষিতীশ কি মনে করে যে একজন মানুষ যেভাবে হাঁটে, তার হাঁটার ধরন দেখে বুঝে নেওয়া যায় সেই মানুষটা তার নিজের সম্পর্কে কি ভাবছে বা সেই মানুষটা কেমন হতে পারে, এবং সেই মানুষটা মাথাটা কিভাবে রাখছে সেই হাঁটার সময় সেটা দেখেও বোঝা যায় সেই মানুষের মধ্যে তার মানসিকতা বা তার দৃঢ়চেতা মনোভাবটা কতখানি কাজ করছে। এটা কিন্তু একদম সত্যি। কোনো মানুষের হাঁটা, তার মাথা উঁচু করে হাঁটা বা মাথা নিচু করে হাঁটা বা মাথা হেলিয়ে হাঁটা, সমস্ত কিছু একটা মধ্যে কিন্তু তার নিজস্ব ব্যক্তিত্বের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু ফুটে ওঠে, ঠিক আছে। আর কি দেখেছি এই পেজে? আর পেয়েছি আমরা যে ক্ষিতীশ লীলাবতী যেহেতু একটা নতুন দোকান কিনতে চাইছে, কারণ প্রজাপতি যেহেতু এখন আয়তনে অনেক বেড়ে যাচ্ছে, মানে তার চাহিদা বেড়ে যাচ্ছে, তার এখন আয়তনটা বড় করতে হবে, তাই একটা নতুন দোকান খুঁজছিল লীলাবতী। সেই দোকানটা সে হাতিবাগানেই খুঁজছিল। সেই হাতিবাগানের ঘরটা কিন্তু লীলাবতী পায়নি, কারণ প্রচুর টাকা সেলামি চাওয়া হয়েছিল বলে লীলাবতী সেই ব্যাপারটা থেকে সরে এলো। সেটাই কিন্তু লীলাবতী ক্ষিতীশকে জানিয়েছিল, সেটা আমরা এই পেজে পেলাম। আচ্ছা, আর কি দেখতে পেলাম? আর কি পেলাম যে এই যে বরেণ্য জননেতা, হ্যাঁ, এই পৃষ্ঠপোষকতা করেছিলেন, অর্থাৎ এই অনুষ্ঠানটা করার জন্য মানে সম্পূর্ণভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন, যাকে সভাপতি করে আনা হয়েছে, তিনি হচ্ছেন বিষ্ণুচরণ ধর মহাশয়।
আচ্ছা, এই বিষ্ণুচরণ ধর্মর্ষের সাথে যেহেতু ক্ষিতীশ পূর্বেই পরিচিত হয়েছিল, তাই তাকে দেখে ক্ষিতীশ কিন্তু একটু অবাকই হয়েছিল। এবং অবাক হয়েছিল এই কারণে যে গঙ্গার ধারে যেই লোকটিকে ক্ষিতীশের একজন হিপোপটেমাস মানে হিপোর মতো মনে হচ্ছিল লোকটা কোনো কাজেই লাগে না, তার শরীরটাই বিপুলাকৃতি, কিন্তু মানুষটি কোনো কাজের নয়। কিন্তু সেই মানুষটিকে যখন কোনো একটা সেবামূলক কাজে একটা সভাপতিত্ব আসনে এসে দেখতে পেয়েছে, সেটাই ক্ষিতীশের কাছে কিন্তু একটা অবাক ব্যাপার ছিল। আচ্ছা, এবং সর্বশেষে দেখা গেল কি 8 জন শেষ করলো প্রতিযোগিতা, অর্থাৎ প্রতিযোগিতা মোট ছিল 20 জনের মতো। 20 জনকে আমরা পেয়েছিলাম, 22 জনের মতো প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছিলাম, আর 20 ঘন্টার প্রতিযোগিতা ছিল। তার মধ্যে 8 জন শেষ করতে পেরেছে, অর্থাৎ 14 জন সেখান থেকে চলে গেছে, বা তারা ক্লান্ত হয়ে বসে পড়েছে, এটাতে আর টানতে পারেনি। তাহলে এখান থেকে আমরা শর্ট কোশ্চেন কী কী পাচ্ছি? শর্ট কোশ্চেন পাচ্ছি যে লীলাবতী কোথায় ঘর খুঁজছিল? হাতিবাগানে। সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সভার সভাপতিত্ব কে করেছিলেন? না, শ্রীযুক্ত বিষ্ণুচরণ ধর্মহাশয়। থার্ড কোশ্চেন কি পাচ্ছি? থার্ড কোশ্চেন হচ্ছে যে কতজন প্রতিযোগিতা শেষ করেছিল? 8 জন। আচ্ছা, আর লাস্ট আরেকটা কোশ্চেন কি পাচ্ছি? যে সেটা হচ্ছে যে ক্ষিতীশের কেন মনে হয়েছিল যে কোনি পারবে? ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। এই যে লাইনটা আছে, ক্ষিতীশ কি জানতো, কার উদ্দেশ্যে বা জানতো, এবং কেনই বা ক্ষিতীশের এই কথাটা মনে হয়েছিল? না, ক্ষিতীশ জানতো যে কোনি এই সম্পূর্ণ প্রতিযোগিতাটাকে সম্পূর্ণ করবে। হ্যাঁ, এবং সে কেন এই কথা তার মনে হয়েছিল? তার মনে হয়েছিল কোনির যে চলার ধরন, যেই তীক্ষ্ণ দৃষ্টিতে কোনি নিজেকে দেখছিল, আর কোনির যে গাল বেয়ে ঘাম ঝরে যাওয়া, তার যে দৃঢ় চিবুক, তার চোখ দুটো বসে গেল, গালের হাড় উঁচু হয়ে গেছে, ঠোঁটের চামড়া শুকিয়ে গেছে, অর্থাৎ তার চেহারার মধ্যে সম্পূর্ণ ক্লান্তি থাকলেও তার যে মাথা তুলে যেভাবে নিজেকে দৃঢ়ভাবে তার পাতলা দেহটাকে টেনে নিয়ে যাচ্ছিল, তাতেই ক্ষিতীশের যেন মনে হলো যে যদি আকাশ থেকে আগুনও ঝরে পড়ে, তাহলে কোনির এই হাঁটাটাকে বন্ধ করা যাবে না। অর্থাৎ সে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এই মানসিকতা মনে রেখেই, এবং তাকে এটা সম্পূর্ণভাবে শেষ করতে হবে বা তাকে জিততে হবে, এই মানসিকতা মনে রেখেই কিন্তু কোনি এই প্রতিযোগিতাটাকে চালিয়ে যাচ্ছিল। সেটার আভাস কিন্তু পেয়েছিল ক্ষিতীশ কোনির ওই হাঁটার মধ্যে। তাই ক্ষিতীশের মনে হয়েছিল যে কোনি হাঁটবে এবং এটা শেষ করবে। ঠিক আছে, তাহলে এটা পেলাম 21 পাতায়। আর কি পেলাম? যে কোনির সঙ্গে ছিল কোনির 3 জন বন্ধু, এক হচ্ছে ভাদু, এক হচ্ছে তোমার হচ্ছে কান্তি, আর হচ্ছে চণ্ডু। তাহলে কোনির 3টে বন্ধু সারাক্ষণ কোনিকে সঙ্গ দিয়ে গেছে, ভাদু, চণ্ডু আর কান্তি। ঠিক আছে, তাহলে এটা আরেকটা কোশ্চেন পেলাম, এটা হচ্ছে পেজ 21। চলে এসো পেজ 22। যদি বইটা সামনে থাকে তো অবশ্যই একটু সামনে খুলে নিয়ে বসো। দেখো পেজ 22 কি পেয়েছি? পেজ 22 পেয়েছি আমরা কি, যে কোনি ভেবেছিল যে এই প্রতিযোগিতায় সে যদি অংশগ্রহণ করে তাহলে সে হয়তো টাকা পাবে, কারণ ও নাকি জানতো যে এরকম দীর্ঘ সময় ধরে হাঁটলে কি করে, অনেকে এসে টাকা জামায় সেফটি দিয়ে আটকিয়ে দিয়ে যায়। এই টাকার লোভে, এখানে লোভ বলবো, কিন্তু সেটা তার ছিল কিসের লোভ? তার সংসার চালানোর জন্য। তো যদি টাকাটা সে পায়, এই একটা আশা ছিল তার মধ্যে, তাই তার এই আশাটাকে আমরা কখনোই আবার লোভ বলতে পারি না। তার আশা ছিল যদি এই টাকাটা সে পায় তাহলে সে তার সংসারে দিলে সংসারটা কিছুটা চলবে। তাই সে মাকে না জানিয়ে, মায়ের অনুমতি না নিয়ে, শুধু দাদা জানতো, তাকে বলেই কিন্তু সে এসেছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ভেবেছিল যদি কিছু এখান থেকে পাওয়া যায়, তাই কিছু না নিয়ে যদি সে ফিরে যায় তাহলে সারাটা দিন, মানে পুরো একটা 1.5 দিন যে 22 ঘন্টা যে তার 20 ঘন্টা যে তার নষ্ট হবে, এবং সেটা খালি হাতে গেলে তার মায়ের কাছেও যে তাকে অনেক বকাঝকা শুনতে হবে, সেটা কিন্তু কোনি জানতো। তাই সে যখন তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলো যে কোনো পুরস্কার আছে কিনা, তখন দেখা গেল যে অবশ্যই পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটা কি সেটা আমরা পরের পেজে গিয়ে জানতে পারছি, কিন্তু টাকা পয়সা কিছুই কিন্তু পায়নি কোনি। পেয়েছে সামান্য পুরস্কার এবং খাবার প্যাকেট, যেহেতু দীর্ঘ সময় ধরে তারা এই প্রতিযোগিতা চালিয়েছিল। আচ্ছা, এবারে আমরা এই পেজে আর কি দেখছি যে এবারে ক্ষিতীশ কোনির সঙ্গে সম্মুখীন হয়েছে, অর্থাৎ যেই কোনি এতক্ষণ তার দৃষ্টি গোচরের মধ্যে ছিল,
কখনো তার সাথে বাক্য বিনিময় হয়নি, সেই কণিকে কিন্তু ক্ষিতীশ সিংহ এবার প্রস্তাব দেয় সাঁতার শেখার। কারণ ক্ষিতীশের মনে আগে থেকেই ধারণা হয়েছিল যে এ পারবে, অর্থাৎ সে যেমন একজন সাঁতারুর জন্য তার শিষ্যকে খুঁজছে, একটা শিষ্য, এখানে হবে শিষ্যা যেহেতু কণি এখানে মেয়ে, হ্যাঁ, সেরকমভাবেই কিন্তু সে তার সেই স্বপ্নের সাঁতারুকে দেখতে পাচ্ছে কণির মধ্যেই, সেই সম্ভাবনাটা তার মধ্যে মনে হয়েছে। তাই সে কণিকে কি প্রস্তাব রেখেছিল যে সাঁতার শিখবে কিনা, কিন্তু কণি কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ঠিক আছে, আচ্ছা, আর কি এখানে আমরা আর কিছু আপাতত পারছি না, এখানে আর কোনো কোশ্চেন নেই। প্রতিযোগীদের কি দেওয়া হচ্ছে, একটা করে খাবার ঠোঙা দেওয়া হচ্ছে, যেটা কণি তার নিজের ভাইকে দিয়ে দিল। ভাইয়ের হাতে দিয়ে সে জানতে পারলো বাড়িতে গেলে তার মা তাকে ভীষণই বকাবকি করবে। এটা আমরা 22 পেজে পেলাম। ওকে, আচ্ছা, 22 পেজ থেকে এমন কোনো শর্ট কোশ্চেন এখানে নেই। চলে এসো 23 নম্বর পেজে। 23 পেজে আমরা কি দেখতে পাচ্ছি, 23 পেজে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুধর, বিষ্ণুচরণ ধর, যাকে ক্ষিতীশ দেখেছিল গঙ্গার ঘাটে, সে তো যেহেতু এখানকার সভাপতি হয়েছে, এর প্রতিযোগিতার সভাপতি হয়েছে, তাই তাকে তো কিছু বক্তৃতা দিতেই হবে। তাই ক্ষিতীশ যে কথাগুলো বলেছিল বিষ্ণুধরকে গঙ্গার ঘাটে, যে শরীরকে কি করতে হবে, চাকর করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করলেও শরীরকে ঠিক করা যাবে না যদি তুমি ব্যায়াম না করো, তাই সেই জ্ঞানের কথাগুলোই সে কিন্তু সেই মাইকের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল সমস্ত জনগণের উদ্দেশ্যে, মানে যারা যেখানে উপস্থিত ছিল, শিশু, বৃদ্ধ, যারা সেখানে উপস্থিত ছিল, কিছু বয়স্ক লোক, শিশু, তাদের উদ্দেশ্যে কিন্তু সে এই বক্তব্যগুলো রাখছিল। এই বক্তব্যের মাঝখানে ক্ষিতীশ তাকে মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছিল কিছু কথা, সেটা আমরা অডিওটা শুনতে গিয়ে নিশ্চয়ই শুনেছি, দেখেছো, বা বইটা পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছো। মাঝে মাঝে ক্ষিতীশ তার মধ্যে কিছু সংযোজন করছিল, এবং যখন বিষ্ণুধর বলতে গিয়ে ভুলে গেল, তখন ক্ষিতীশ সুন্দরভাবে বাকি কথাগুলো কিভাবে বলতে হবে সেটাও বিষ্ণুধরকে জানিয়ে দিয়েছিল। এটা আমরা পেয়েছি 23 পেজে। এবার চলে এসো 24 পেজে। এখান তো আপাতত কোনো শর্ট কোশ্চেন আমরা পাচ্ছি না। 24 পেজে কি আছে, 24 পেজে আমরা একদম লাস্ট পেজ, মানে এই অধ্যায়টা, চতুর্থ অধ্যায়ের লাস্ট পেজ। এখানে দেখেছি কি, যে বিষ্ণুধরকে এত সুন্দর ভাষণে সাহায্য করেছিল ক্ষিতীশ, যে বিষ্ণুধর কিন্তু ক্ষিতীশের ভাষণে মুগ্ধ হয়েছিল, এবং লাস্ট ভাষণটার ক্ষেত্রে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, মানে তাকে খুব প্রশংসা করেছিল যে ফিনিশিংটা ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, আর প্রত্যেক প্রতিযোগীকে, মানে যারা জিতলো তাদেরকে কি দেওয়া হয়েছে, যারা জিতলো এবং যারা অংশগ্রহণও করলো, প্রথমদেরকে দেওয়া হয়েছে 20 ঘন্টা যারা সম্পূর্ণ করেছে তাদেরকে প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে, যারা 16 ঘন্টা করেছে তাদেরকে দেওয়া হচ্ছে শুধু ব্যাগ, আর যারা 12 ঘন্টা করেছে তারা পেয়েছে শুধু তোয়ালে। তাহলে কণি সবকটাই পেয়েছে, সে প্লাস্টিকের কিট ব্যাগ পেয়েছে, তোয়ালে পেয়েছে, খাবারও পেয়েছে, এবং সারাদিনের ক্লান্তিতে কণির যে পায়ের অবস্থা বা শরীরের যে অবস্থা, সে তার সেই মানে ক্লান্ত শরীরটাকে, দুর্বল শরীরটাকে নিয়ে সে তার বন্ধুদের সাথে চলে গেল কোথায় না, তার বাড়ির উদ্দেশ্যে। এবং ক্ষিতীশ তাকিয়ে রইল একদৃষ্টে তারই চলে যাওয়ার দিকে। মনে মনে ক্ষিতীশ ভাবছিল ঠিকানাটা নিয়ে রাখলে ভালো হতো, যদি তাকে আবার খুঁজে পাওয়া যেত। অর্থাৎ ক্ষিতীশ কিন্তু আশা ছাড়েনি। সরি, এবার এই পেজের আমরা শেষে কি দেখলাম, যে বিষ্ণুধর ক্ষিতীশকে কিন্তু চেয়েছিল ক্ষিতীশ যেন স্পিচ রাইটার হয়ে তাকে সাহায্য করে। ক্ষিতীশ এই প্রস্তাবটা নেবার জন্য প্রস্তুত আছে কি নেই। ক্ষিতীশ কিন্তু তার কোনো উত্তর আর দেয়নি। সেই উত্তরটা হ্যাঁ বা না সেটা কিন্তু জানতে পারবো আমরা তাহলে পরের অধ্যায়ে। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায় থেকে এইটুকুই বুঝতে পারলাম। আর এখানে ব্রড কোশ্চেন কি থাকতে পারে, ব্রড কোশ্চেন কিছু লাইন ধরে হবে, সেই লাইনগুলো আমি বলে দিচ্ছি আর করছি, তাই সেগুলো জাস্ট আমি লাইনগুলো আজকে বলে দিচ্ছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর টানছি না। যেমন ধরো, একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। এটা ক্ষিতীশ কোন প্রসঙ্গে বলেছিল, তার কোন জিনিসটাকে স্পোর্ট বলে মনে হয় না, তার আপত্তির কারণটা কি। আর হচ্ছে ধরো, আপনাকে আমার ভীষণ দরকার, এই কথাটা কাকে কোন প্রসঙ্গে বলেছিল, কেন বা তাকে তার দরকার ছিল। আচ্ছা, তারপর ধরো তোমাদের আরেকটা লাইনও বলেছিলাম, সেটা হচ্ছে যে আরেকটা লাইন তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে যে এটা পাবে গিয়ে তোমরা, হ্যাঁ, ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। এই লাইনটা তোমাদের আমি অলরেডি বলেও দিয়েছি যে লাইনটা থেকে কি কোয়েশ্চেনটা হচ্ছে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে বেশ কিছু ব্রড কোয়েশ্চেন নিয়ে তোমাদের আমি জানিয়ে দেবো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি।
আর সেই ভিডিওতে প্রশ্নের সাথে অবশ্যই উত্তর থাকবে। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। এনি প্রবলেম আমাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাচ্ছ।